লন্ডনে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু এই বৈঠকে কি হইবার পারে, কি আলাপ হইবার পারে, কে কি করবার পারে, তাই আমি ওনাদের আলাপগুলো কি কি হইবার পারে সেটার কাছাকাছি অনুমান করে ফেলবার পারবো। এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এর মধ্যে। সবচাইতে বড় কালসাপ হচ্ছে আসিফ নজরুল এবং মনির হায়দার। চ্যাথাম হাউসে ডক্টর ইউনূসের যে ইন্টারভিউ হয়েছে তার একটাই শুনিয়ে গতকাল কথা বলেছি এবং আরও কিছু শুনিয়ে আজ কথা বলতে চাই, কিন্তু তার আগে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে একটু কথা বলা জরুরি। গতকাল যেটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে দেশের মানুষ টাকা দিয়ে ভোট বিক্রি করে এমন কথা। কুমিল্লাতে একটা কথা আছে, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে মানে একটু ফটফট ফটফট চটফট করে। দেখেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে এনসিপির যে নেতারা বা যে ছাত্ররা তাদের ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, সত্যিকার অর্থে এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু। সেই নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব, নির্বাচন যে ঘোষণা করা হয়েছে। লন্ডনের এই একটি মাত্র বৈঠকের দিকেই তাকিয়েছিল বাংলাদেশ। এই বৈঠকের উপরই নির্ভর করছিল আগামী রাজনীতি, নির্ভর করছিল রাজনৈতিক স্থিতিশীলতাও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বহুল প্রতীক্ষিত সেই বৈঠক ফলপ্রসূ হওয়ায় আপাতত মিলেছে স্বস্তি। কেটে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে কেমন ভাষণ দিল, এই যেন বাংলাদেশের জন্য চরম এক সুখবর হতে চলেছে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন। আশা রাখবো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে গেলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। চ্যাথাম হাউসে ডক্টর ইউনূসের যে ইন্টারভিউ হয়েছে তার একটাই শুনিয়ে গতকাল কথা বলেছি এবং আরও কিছু শুনিয়ে আজ কথা বলতে চাই, কিন্তু তার আগে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে একটু কথা বলা জরুরি। গতকাল যেটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে দেশের মানুষ টাকা দিয়ে ভোট বিক্রি করে এমন কথা ডক্টর ইউনূস বলেছেন। আমি খুব সারপ্রাইজড হয়ে দেখলাম গতকালই যমুনা টিভির একটা টক শোতে জনাব আকবর হোসেন, তিনি এখন প্রেস মিনিস্টার ব্রিটেনে, আমরা ওনাকে চিনি, খুবই রেসপেক্টেড জার্নালিস্ট, বিবিসি বাংলায় দীর্ঘদিন কাজ করেছেন। তাকে সঞ্চালক যখন প্রশ্ন করছেন এই ব্যাপারে, তিনি খুব অবাক হয়ে জিজ্ঞেস করছেন আপনি কোথায় পেলেন। সঞ্চালক তাকে আবার জিজ্ঞেস করছেন, এটা এখানে পাওয়া গেছে, ব্লগাররা বলছেন, উনি স্পেসিফিক তথ্য চাইছেন এবং উনি একটা পর্যায়ে বলছেন এমন কিছু তিনি শোনেননি। মাই গড, এরকম একজন প্রেস মিনিস্টার নিয়ে আমরা আসলে কী করবো তাহলে? আমি ভিডিওটা যে কেউকে প্রেসক্রাইব করছি, আপনারা দেখবেন, ওটার 25 মিনিট 30 সেকেন্ড থেকে দেখতে শুরু করবেন। যেন আকবরও বা এনি চান্স যদি আমার এই ভিডিওটা আপনার কাছে যেয়ে থাকে, আপনি 25 মিনিট 30 সেকেন্ড থেকে শুনবেন, যেখানে ওই অনুষ্ঠানের সঞ্চালক যখন সংস্কারকে জনগণের ম্যান্ডেটের কাছে নিয়ে যাওয়ার কথা বলছে, তখন তিনি বলছেন কিনা যে মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়। এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি, আমি সেই দিকে এখন আর যাচ্ছি না, কিন্তু শুনে নিতে বলবো। মানে এক অদ্ভুত প্রবলেম আমি আসলে দেখছি, মানে সরকারের কোনো দায়িত্বে যদি যায়, ডিনায়াল, মানে এই জিনিসটা আমি খুবই মর্মাহত হই। ভুল হতে পারে, উনি বলতে পারেন, ওনার ব্যাখ্যা উনি জানেন, ওনার কাছে যান, উনি বলেননি, জাস্ট ডাহা এরকম একটা কথা বলা। আর উনি যদি না শুনে থাকেন, এটাও ভয়ঙ্কর। একটা মিডিয়ার সাথে এই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা কি বলছেন সেটা সেখানে নিযুক্ত জনগণের টাকায় পোষা একজন প্রজাতন্ত্রের কর্মচারী জানেন না, এটাও ভয়ঙ্কর ব্যাপার। আর জেনে থেকে যেভাবে ডিনায়াল দেখাচ্ছেন, এগুলো হাসিনার আমলে হতো। আমি প্রায় বলি প্লিজ এগুলো তারা যেন না করেন, এই সরকারের কাছে এগুলো আমরা এক্সপেক্ট করি না। উনি বলেছেন, খুব স্পষ্টভাবে বলেছেন, এবং এদেশের মানুষজনকে অত্যন্ত আন্ডারমাইন করেছেন, তাচ্ছিল্য করেছেন ডক্টর ইউনূস। আবারও বলছি, ভিডিওটার 25 মিনিট 30 সেকেন্ড থেকে যে কেউ শুনে নেবেন উনি আসলে কি বলেছেন। আজ যে কয়েকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই, সেগুলো একটু বলা দরকার। সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে কথা বলেছেন, ভারতের সাথে শেখ হাসিনাকে নিয়ে ডিসকাশন নিয়ে কথা বলেছেন, তিনি 32 নম্বর ভাঙা নিয়ে কথা বলেছেন। এই সবগুলো ইস্যু আছে, সেগুলো নিয়েও কিছু কিছু মন্তব্য একটু করে রাখতে চাই। প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে তিনি যেটা বলেছেন সেটা নিয়ে একটু ডিবেট ট্রিগার্ড হয়েছে। আমি দেখলাম কেউ তার এই অবস্থানকে আগের অবস্থানের চাইতে ভিন্নতর বা এনসিপি যেভাবে দেখানোর চেষ্টা করছে তার চাইতে আলাদা বলে দেখানোর চেষ্টা করছেন। আমি আসলে সেটা মনে করি না। ডক্টর ইউনূস তাই বলেছেন যেটা আসলে এখন পর্যন্ত সরকার করেছে। এনসিপির কেউ এটাকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করতে পারে, কিন্তু এনসিপির যে প্রধান উদ্দেশ্য তাতে কিন্তু এটুকুতেই সেটা সফল হয়ে গেছে। ডক্টর ইউনূস বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে ফর দ্য টাইম বিং। এটা তো আসলে তাই ছিল। আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যখন এই আন্দোলনটা করার চেষ্টা হলো, কিছু লোকজন রাস্তা বন্ধ করে রাখলেন, তখন সরকার দুটো কাজ করেছে। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইনেও একটা
সংস্কার এনে তারা বলছেন সন্ত্রাস দমন আইনে আগে দলকে নিষিদ্ধ করে দেওয়ার স্কোপ ছিল, দলের কর্মসূচি বা কর্মকাণ্ড কোনো একটা সময়ের জন্য নিষিদ্ধ করা যাবে সেটা ছিল না। তো সেটা ইনক্লুড করে তার কর্মসূচি বা যে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, দলকে নিষিদ্ধ করেনি। আর আইসিটিতে যে আইন আছে সেই আইনে একসময় দল বা সংগঠনকে বিচার করার বিধান ছিল, আওয়ামী লীগ এনেছিল, এই সরকার সেটা সরিয়ে ফেলেছিল, সেটা আবার ইনক্লুড করেছে। তার মানে আওয়ামী লীগকে বিচার করার এখন পথ খুলেছে মানবতা বিরোধী অপরাধের জন্য। সো টেকনিক্যালি বিচারে তো আওয়ামী লীগ অপরাধী না, এটা প্রমাণ হতেও পারে, আওয়ামী লীগের মানে দল হিসেবে নিষিদ্ধ সে নাও হতে পারে, কিন্তু সেই পর্যন্ত তার কর্মসূচি বন্ধ থাকবে এবং এই বন্ধ থাকা জনিত কারণে আসলে সে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না। এটা হলো জরুরি কথা। মূল উদ্দেশ্য আমি আগে একদিন বলেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রধান কারণ নির্বাচনে, অন্তত এই নির্বাচনে আসতে না দেয়া। জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার একটা পরিকল্পনা আছে, আমি আলাদা ভিডিও করে দেখিয়েছি। এই দুটো দল না থাকলে জামায়াত এবং এনসিপির হাতে বিরাট ক্ষমতা চলে যায়, তারা নির্বাচনে যাব না বললে বিএনপি বিপদে পড়ে যাবে। তারা এই ঠ্যাকটা দেওয়ার জন্য এই কাজটা করেছে এবং এখনও হবে। সো মোটামুটি আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তার যে পারপাস সেটা সার্ভড হয়েছে। ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছে ভারতের সাথে তার ইন্টারাকশন, মানে আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে ডক্টর ইউনূস, আমি প্রায় বলি যে সরকারের সবচেয়ে বড় কৃতিত্বগুলোর একটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক বা ডিলিং কেমন হবে তার একটা বেঞ্চমার্ক তিনি তৈরি করে যাচ্ছেন। আমি বলছি না যে সব সরকারকে বা ভবিষ্যতের সরকারকে এতটা টাফ হতে হবে, কিন্তু এই বেঞ্চমার্কের সাথে মানুষ তুলনা করবে। মানে মোদির সাথে আমি একটু এক্স্যাক্টলি একটু পড়তে চাই। আমি মোদিকে বলেছি আপনি তাকে রাখতে চাইলে রাখেন, কিন্তু আমাদের সহায়তা করুন। তিনি যেন বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে কিছু না বলেন, কারণ তিনি কথা বলেছেন পুরো বাংলাদেশ ক্ষুব্ধ হচ্ছে। মোদি বলেছেন এটা সামাজিক মাধ্যম, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সেটা এখনও চলছে। খুব ক্লিয়ারলি তিনি মোদির সম্পর্কে বলেছেন প্রকাশ্যে, তার যে মিটিং হয়েছে সেটা তিনি জানিয়েছেন এবং সত্যিকার অর্থেই মোদির এটা বেয়াদবি, এই বেয়াদবি এই সরকার না, ভবিষ্যতের সরকারকেও এই বেয়াদবির ব্যাপারে চাপ রাখতে হবে যে হাসিনা ওখানে বসে হুমকি ধামকি দেবে, কথা বলবে, এটা হতে পারে না, এটা কন্টিনিউ করতে হবে। সো এটার একটা চমৎকার কন্টিনিউয়েশন আছে। উনি যেটা খুবই আলোচিত হওয়া উচিত সেটা হচ্ছে মুজিবের বাড়ি ভাঙা নিয়ে 32 নম্বর একটু প্রশ্ন করে দেওয়ার, একজন প্রশ্ন করছে তাকে। 8 আগস্ট আপনি বলেছিলেন সবাইকে এক করা আপনার চ্যালেঞ্জ, কিন্তু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস হলো 6 ঘন্টায় সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে, প্রশাসন নীরব ছিল। এর মাধ্যমে তো আপনি বিভাজন করেছেন বা তাদের বাদ দিয়ে আপনি কীভাবে ঐক্য করবেন? এর আগে অবশ্য একটু কথা বলে রাখা ভালো, আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা আদৌ তিনি সেই প্রশ্ন করেছেন, কারণ যখন মানে সবার মতামতের কথা আসলো তখন তিনি সেখানে সেটা বলেছেন এবং সেখানে তিনি মানে আওয়ামী লীগ আদৌ রাজনৈতিক দল কিনা, তারা যেহেতু এই ধরনের ক্রাইম টাইম করেছেন তো তাদেরকে আমরা কেন বিচার করব, মানে দল হিসাবে বিবেচনা করবো, সেই প্রশ্ন করেছেন। যাই হোক, 32 নম্বর প্রসঙ্গে তিনি বলছেন তখন অনেক প্রশ্ন ও ইস্যু সব একসঙ্গে এসেছিল এবং তখন শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ ছিল। তাৎক্ষণিকভাবে তারা সব সামাল দিতে পারেনি, কারণ আমরা যে পুলিশ পেয়েছিলাম তারা শিশুদের গুলি করেছে। আজ হঠাৎ করে তারা রাস্তা ফাঁকা করতে বললে, চলে যেতে বললে মানুষ প্রশ্ন করে তুমি কে? তুমি আমার ছেলেকে মেরেছো, তুমি আমার ভাইকে মেরেছো, আমার বোনকে মেরেছো। তবে এখন পরিস্থিতি শান্ত, শৃঙ্খলা অনেকটাই আনাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ। তিনি বলছেন আমরা একটা ডেডলক সিচুয়েশনের মধ্যে ছিলাম, আমরা জানতাম না কিভাবে এটাকে সামাল দেবো। এখন আস্তে আস্তে ঠিক হয়ে আসছে, যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদের চিহ্নিত করে বাহিনী থেকে সরানো হচ্ছে, এখন পুলিশ আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হলো এর মধ্যে তথ্যগত মানে তথ্য বা সত্য, এটা অর্ধ সত্য, সত্যকে কিছু সত্যকে লুকিয়ে রাখার অবস্থা, আমরা এটা মানি। পুলিশের কনফিডেন্সের লেভেল খুব ভালো ছিল না, কারণ 32 নম্বর তো সাথে সাথে পরে হয়েছে, তখন ওতে যে পুলিশ খুব কনফিডেন্ট হয়ে উঠেছে তা না। কিন্তু আমাদের তো সেনাবাহিনী মাঠে ছিল, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ছিল। মানে আমি আবারও বলছি 32 নম্বর ভাঙা জায়েজ হয়েছে কি না জায়েজ হয়েছে সেই ডিবেট না, কিন্তু একজন রাষ্ট্রের দায়িত্বে থাকা মানুষ, সরকার প্রধান থাকা মানুষ, সেটার জন্য চেষ্টা কি করেছেন সেটা তো তাকে আসলে বিশ্ববাসীর সামনে দেখাতে হবে। তখন তো সেনাবাহিনী ছিল, তিনি সেনাবাহিনী দিয়ে সেই ব্যবস্থা তো কোনো রকম কোনো চেষ্টা তো আমরা আসলে দেখিনি, কোনো রকম কোনো চেষ্টা দেখিনি। এবং ওই সময় তিনি এভাবে যে ব্যাখ্যাটা দিলেন এটা আসলে তার সরকারের দুর্বলতা, অথর্বতাকেই প্রমাণ করে। 32 নম্বর না হয় অনেক বড়, অনেক মানুষ গেছে এবং সেটার সাথে বহু মানুষের আবেগ জড়িত আছে। অতি তুচ্ছ মব তৈরি হওয়া এবং ওই 32 নম্বরের পর সারা দেশে বিভিন্ন জায়গায় 5 জন 10 জন মিলে আওয়ামী লীগের লোকজনের বিভিন্ন বাড়ি এবং স্থাপনায় হামলা করছিল, সেটা কন্টিনিউ করে গেছে, কেউ কোনো রকম বাধা দিতে আসেনি, পুলিশ তো ছিলই, সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় এই ঘটনাগুলো তো ঘটেছে। এবং এরপরেও বহু, ওই সময় যে কয়েক মাস পরে হলো, এরপরও বহু সময় সমানে ঘটনা ঘটে গেছে, কিন্তু সরকারের দিক থেকে কখনোই এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় নাই। এটা সরকার হিসাবে তার ক্ষমতায় থাকাকেই প্রশ্নবিদ্ধ করে। আমরা হয়তো আলোচনা করব, মানে ডক্টর ইউনূস আমাদের দায়িত্বে থাকা খুবই জরুরি ছিল, ওই যে ঝড়ঝাপটা আসতে পারতো তিনি ঠেকিয়েছেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তিনি খুব বাজেভাবে ফেল করেছেন। আমি এই ক্ষেত্রে মাথায় রাখছি শেখ হাসিনা প্রশাসন, পুলিশ বা সব ইনস্টিটিউটগুলোকে কী করে গেছে সেটা মাথায় রেখেই বলছি, এর সাথে ফার বেটার চালানোর সুযোগ ছিল। একটা জায়গায় খুব ইন্টারেস্টিং আছে, মানে ওনার ঘুরে ফিরে একই, সেটা হলো উনি নির্বাচন এবং জনগণের উপরে চরম অনাস্থা আছে
এই যে একটু আগে বললাম টাকা দিয়ে ভোটের কথা, যেন আকবর হোসেনেরও খেয়াল করা উচিত, উনি গণভোট নিয়েও জনগণকে আবার তাচ্ছিল্য করেছেন। এখানেও খুব ইন্টারেস্টিং একটা ফানি ঘটনা আছে, সেটা হলো এনসিপি প্রায় বলে যে সংস্কার প্রশ্নে সব গণভোটে যাওয়া উচিত, গণভোটে গেলেই তাদের ধারণা এইটার মাধ্যমে সংস্কারের ব্যাপারে জনগণ রায় দিয়ে দেবে। অথচ ডক্টর ইউনূস কি বলছেন, সংস্কার ইস্যুগুলোতে গণভোট দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন অনেকে মনে করেন গণভোট অর্থহীন, কারণ অনেকেই বুঝবে না কেন গণভোট, সে কারণে সংস্কার বিষয়ে সব দল সম্মত হলে সেটা হবে বেশি বাস্তবভিত্তিক। মানে ডক্টর ইউনূস নিজেও জানেন সংস্কার প্রশ্নটা বুঝবে না। আমি আসলে দীর্ঘদিন থেকে এই কথাটা বলছি, মানে আমরা কিছু এডুকেটেড, কনসিয়াস, আরবান, মিডল ক্লাস সংস্কার ব্যাপারটা বুঝি এবং আমরা জনগণের নামে এটা চালিয়ে দিতে চাই। শেখ হাসিনার পতন শুধু নির্বাচনের জন্য হয় নাই, সংস্কার কি এসব লাগবে বহুবার বলেছি, মানে বলতে বলতে রিপিটেশন হয়, তারপরে কনটেক্সটে আসলো তাই বলছি সংস্কার প্রয়োজন আছে। সংস্কার যিনি বোঝেন না সংস্কার তারও উপকার করবে, প্রান্তিক মানুষটারও, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে জনগণের নামে সংস্কার চালিয়ে দেওয়া, এটা ঠিক না, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ডক্টর ইউনূস নিজে বুঝতে পারছেন যে গণভোট দিলে আসলে লাভ হবে না, রাদার এটাই সঠিক পন্থা। ইয়াস ইট ইজ। এই জন্য আমরা বলছি আস্তে আস্তে এগুলো পলিটিক্যালি ঠিক হতে হবে, এগুলো যতটুকু হবে না হলে বাকিটা পলিটিক্সের মাধ্যমেই সমাজে জনমত তৈরি হোক, সেটার চাপ তৈরি হোক, এভাবে আস্তে আস্তে হবে। ঘাট ধরে সংস্কার লিখে দিব, বলে দেবো, আর করে দিলেও বাকি। এসব আলোচনা প্রচুর করেছি 5 তারিখের পর থেকে করেই যাচ্ছি। যাই হোক, ওনার এখানেও কিন্তু জনগণের ম্যান্ডেটের উপরে অশ্রদ্ধা আছে, অনাস্থা আছে। বটম লাইন, জ্যাঠাম হাউসের যে ইন্টারভিউটা তিনি দিলেন, অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে তিনি তার যে ধারণা, তার প্রতি আমাদের তার যে ইমেজ আমাদের সামনে আছে, তার যে ব্র্যান্ডিং আছে আমাদের সামনে, সেটা অনেক ক্ষেত্রে ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গণতন্ত্রের মধ্যে থেকে, গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আপনি জনগণের ম্যান্ডেটকে নিয়ে তাচ্ছিল্য করতে পারেন না। এটা গতকাল বলছি ব্লাসফেমি। যেমন ধরুন কেউ একজন এটা বলতে কি পারে যে আমি মুসলিম কিন্তু কোরআন সম্ভবত আল্লাহর বাণী না। এটা কেউ বলতে পারে কথার কথা, যদি কেউ বলে সে মুসলমানিত্ব আর তার নেই, সে মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে যাবে, তাই তো? গণতন্ত্র যদি আমরা মানি, আমরা গণতন্ত্রের মধ্যে থেকে জনগণের এই যে ম্যান্ডেটকে তাচ্ছিল্য করি, তাই আমি গায়ের জোরে এটা করব, এটা আপনি এখন অন্য ব্যবস্থায় যেতে পারেন। পৃথিবীতে এখন একতান্ত্রিক ব্যবস্থা আছে, আমি প্রায় বলি চায়না সরিয়ে রাখি, ভিয়েতনাম আমাদের চেয়ে অনেক জায়গায় আমাদের চেয়ে অনেক বেশি ধ্বংসপ্রাপ্ত দেশ হওয়ার পরও, আমাদের অনেক পরে, কয়েক বছর পরে স্বাধীন হওয়ার পরও আমাদের চেয়ে অনেক ইন্ডিকেটর ফার বেটার করেছে। তো আপনি ওটা বলুন, ওখানে চলে যান। আমরা একটা একদলীয় শাসন চাই, আমরা ভিয়েতনাম হব, চায়না সরিয়ে রাখছি, আবারও বলছি ভিয়েতনাম হবো, দ্যাটস ফাইন। কিন্তু আমি গণতন্ত্রে আছি, গণতান্ত্রিক ব্যবস্থার কথাও বলবো, কিন্তু আমি একই সাথে জনগণের ম্যান্ডেটকে তাচ্ছিল্য করবো। আমি গতকালই দেখিয়েছি অযৌক্তিক তাচ্ছিল্য, এটা বাজে স্টেরিওটাইপই, কিন্তু এটা আমরা করতে পারি না, ব্লাসফেমি হয়ে যায়। আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় থাকেন না, সুতরাং আপনার মুখে আর গণতন্ত্রের আলাপ মানাবে না। অনেক ডিজাস্টার তিনি এই ইন্টারভিউতে করেছেন। যাই হোক, আমি জানি না, উনি অসাধারণ বলেন, উনি ওনার মনের কথা ঠিকঠাক প্রকাশ করতে পারেন, তাই কেউ বলবেন না যে উনি মানে ভুলভাল স্লিপ অফ টাং বলে ফেলেছেন। না, এগুলো তার ভেতরে আছে, এগুলো প্রকাশিত হয়েছে এবং নিশ্চিতভাবেই। কুমিল্লাতে একটা কথা আছে, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে মানে একটু ফটফট ছটফট করে। দেখেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে এনসিপির যে নেতারা বা যে ছাত্ররা, তাদের ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে নিশ্চয়ই এই 5-7 জন মিলে এই পুরো আন্দোলন ঘটায় নাই, নেতৃত্বে ছিল। তো তারা যখন ডিবি অফিসে ছিল, স্বতন্ত্রভাবে আন্দোলনকে গতি দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, তাই না? এখন দিন শেষে যখন সারা বাংলাদেশ একটা নির্বাচনের দিকে, বা যে অস্থিতিশীল পরিবেশ বা যে অসহিষ্ণু পরিবেশ রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে, সেটার একটা সলিউশন সারা বাংলাদেশের মানুষ খুঁজছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক, সেটার প্রশংসা সবাই করছে। তখন এনসিপি, আপনার আজকে এনসিপির যে মুখপাত্র আছে, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর আসলে পরিণতি কি হবে? ওই যে হঠাৎ করে একটু মিডিয়া ফোকাস লাইট, বাবা জনগণ না বইলা তোমরা ডাক দিয়া দেখো তোমার পিছনে জনগণ আসলে কারা। যে ছাত্র সমাজ তোমার পিছনে আছে, এনসিপির পিছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে, তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে, তোমাদের যে অবস্থা হয়েছে, সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ, সর্বশেষ যে খুঁটিটা ডক্টর ইউনূস স্বীকার করুক না করুক, ওনার স্নেহের কারণে তোমরা এখনো যতটুকু মানে ভাব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করতেছো, যারে তারে কথাবার্তা বলতেছো, ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা। আর এখন দিন শেষে ডক্টর ইউনূসের বিরুদ্ধেই তোমরা ডাক দিয়ে যাচ্ছ, আবার গণ অভ্যুত্থান হবে, মাঠে নাইমা দেখো 2000 মানুষ পাও কিনা বইলা দিলাম আজকে লাইভে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। দেখেন ঘটনা কি, বিদেশের নির্বাচন নিয়ে বৈঠক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। তো গণ অভ্যুত্থান কি এনসিপির 10 জন পোলাপানি করছে আর সারা বাংলাদেশ বলে আঙ্গুল চড়ছিল? জনগণের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী মানে কাদের আকাঙ্ক্ষার পরিবর্তে? তোমাদের কয়েকজনের। আইন প্রশাসন সবকিছু এখন পকেটে, যা খুশি বলা যায় করা যায়, মিডিয়াতে অনেক কিছু প্রকাশ হয় না, চুপচাপ আছে।
এগুলা একটা এনজয়েবল ক্ষমতা নাকি? একটা দল ক্ষমতায় গিয়েও এতটুকু এনজয় করতে পারে না। আপনার জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক বলছেন যে লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ গণ আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। মানে ডক্টর ইউনূস তিনি একজন প্রতারক নাকি? লন্ডনে বসে একটি রাজনৈতিক দল, তোমাদের তো দলের নিবন্ধনই হয় নাই। বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি অথবা জামাত ইসলাম। তোমরা যদি যাইতে চাও 2-1টা সিট যদি পাও, তাও এদের পিছনে ল্যাঞ্জা ধইরা যাইতে হবে। সেখানে দেশবাসী, হোয়াট ইজ দ্য দেশবাসী? দেশবাসী বলতে কোনটা বোঝাচ্ছ তোমরা? কথায় কথায় দেশবাসী, জনগণ, গণ অভ্যুত্থান। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। তো শহীদদের রক্তকে অবমাননা করে তোমরা যে রাজনৈতিক দল গঠন করছো, তখন কি ছাত্রদের বলছিলা যে এই আন্দোলন আমরা রাজনৈতিক দল গঠন করে আমরা ক্ষমতায় যাওয়ার আন্দোলন? যেই শহীদ পরিবারগুলো তোমরা একটা লিস্টই তৈরি করতে পারো না এখনো, কারা মরছে, কতজন আহত হইলো, তাদের চিকিৎসার খবর নাই, তাদের বাচ্চারা এতিমখানায় বড় হচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ পরিবার ভিক্ষাবৃত্তিতে নামছে, তাদের রক্তের সাথে বেমানি করে তোমরা যে কোটি টাকার গাড়ি চড়ছো, কোটি কোটি টাকা ইনকাম করতেছো, অফিস আদালত করতেছো, এক একজনের চেহারা ইনকাম সেই লেভেলে হয়েছে, এগুলা কি শহীদদের রক্তের সাথে বেমানি না? দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে, বিদেশি আলোচনায় নয়। বিদেশি আলোচনা বলতে হোয়াট? এটা কি অন্য দেশের সাথে আলোচনা হয়েছে? নাসিরউদ্দিন বলছেন 90 সালের গণঅভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল, কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে। আচ্ছা, বর্তমান সরকার মানে ইউনূস সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধানের প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। আমরা তো বলি বাবা তোমরা যাও, তোমরা যে উড়তেছো এই উড়াটার পিছনে আসলে কতটুকু পাকনায় জোর আছে, যাও দ্বিতীয় গণঅভ্যুত্থান কইলাম না। 200 মানুষ তোমরা যোগাইতে পারো কিনা, সরি 2000 মানুষ পিছনে পাও কিনা যে এই সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক দিবা আর তোমাদের পিছনে মানুষ চেল চালাইয়া চলে যাবে? আসো দেখো বাস্তবতা। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না। মানুষের ঠেকা পড়ে আছে নাকি যে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, জনগণ হা 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 করে কান্নাকাটি করবে, রাস্তায় বিলাপ করবে? এটা মনে হয় নাসিরউদ্দিন? মিডিয়ার সামনে কথা বলা সোজা, বাস্তবতা কি এটা তোমরা বুঝো না? দলের নিবন্ধনই হয় না, নির্বাচন কই থেকে আসলো? শুধু রাজা বা রানী বদল হলেই চলবে না, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, এটা আমরাও চাই। এনসিপি বিশ্বাস করে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। তো করো লড়াই, আসো ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটু মাঠে নাইমা দেখো লড়াইটা কোন দিকে আসে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে। তোমরা নিজেরা কি মূল্যায়ন করছো? তোমাদের মূল্যায়ন হয়েছে। গ্রামের মানুষের কাছে যেতে হবে। তোমরা কই গেছো? ঢাকা রাজু ভাস্কর্য ছাড়ার কোথায়? নিজেদের নির্বাচনী প্রচারণা ছাড়া লোকাল এলাকায় গিয়ে মাইটের খাবারও খবর আসতেছে বিভিন্ন জনের। তারপর বলছে যে বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি জানালেও এখন রোজার আগের সময়সীমা এসে পৌঁছেছে, তারা এখনো জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার বা নতুন সংবিধান নিয়ে কোনো প্রস্তাব দেয়নি। ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে, গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না। তো তোমরা কিসের লোভ করছো? তোমরাও তো ক্ষমতারই লোভী, চেয়ারের লোভী, এটা তো স্পষ্ট ভাই, মানুষ বলছে এগুলা। দেখেন এনসিপির জায়গা থেকে এই টেনশনটা খুবই স্বাভাবিক। এখন তাদের বক্তব্য যে ডক্টর ইউনূসের এই সরকার এবং বিএনপি একসাথে মিলে জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করছে। কোন জনগণ? এনসিপির রাজু ভাস্কর্যের জনগণ, এছাড়া আর কাউকে না। জনগণ অতীতেও লড়াই করছে, ভবিষ্যতেও করবে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারই বৈধ হতে পারে না। ম্যান্ডেট ছাড়া কোন সরকার বৈশা আছে? আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশা আছেন। জনগণের ম্যান্ডেটের জন্যই তো নির্বাচনের কথা বলা হচ্ছে। তার বক্তব্য শুধু নির্বাচন করলেই হবে না, সঠিক বিচার এবং সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচনের অর্থ নেই। এগুলো চলমান প্রক্রিয়া, এটা সবাই চায়। এখনকার নির্বাচন কমিশন জনগণের আস্থার প্রতীক নয়, বরং একটি রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করছে। তো এরকম তো বহুত কিছু সরকারের মধ্যে দেখা যাচ্ছে যেটা এনসিপির জন্য কাজ করছে, বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি ডক্টর ইউনূসই এনসিপির পক্ষে কাজ করছেন। তো মানুষের তো অভিযোগ এক এক জায়গায় এক এক রকম আছে। তার বক্তব্য, তাই নির্বাচন কমিশন পুনর্গঠন, আরপিও সংশোধন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন। ঐক্যমত্য হয়ে গেছে বাবা। এই যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের এই বৈঠককে বাংলাদেশে এমন কোন দল নাই যেটাকে সাধুবাদ জানায় নাই। জনগণের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। বাকি আছো তোমরা কয়েকজন, যারা এখন এমপি মন্ত্রীর প্রভাব বিস্তার করে চলছো, টাকা পয়সার সিস্টেমে ক্রাউড ফাউন্ডেশনের মাধ্যমে টুকটাক কামাই হচ্ছে, মিডিয়া ফোকাস পাচ্ছ। 3 দিন আগে এলাকার মানুষও চিন্তা না, সেই জায়গা থেকে এই যে ক্ষমতা, এই যে এনজয়মেন্ট, এই যে ভাবসাব, এগুলা যে হাতছাড়া হয়ে যাবে। নির্বাচনের পর বিএনপির যোগ আসলে এনসিপির নেতাদের বা সমন্বয়কদের যে পরিণতি কি হবে লোকাল বিএনপির ছাত্রদের কাছে, পাবলিকের কাছে, এরা কিন্তু এটা বোঝে। কারণ এরা চারদিকে এত পরিমাণ মানুষের সাথে শত্রুতা তৈরি করছে শুধুমাত্র এই ধরনের ইমব্যালেন্সড কথাবার্তার জন্য। এখনো সময় আছে, অন্য রাজনৈতিক দলগুলোকে মানুষকে শ্রদ্ধা করতে শিখো। যে মবের কালচার শুরু হয়েছে, এই মব কিন্তু দেশে থাইকা যাবে।
কখন কার উপরে ঘুরে। লন্ডনের এই একটিমাত্র বৈঠকের দিকেই তাকিয়েছিল বাংলাদেশ। এই বৈঠকের উপরই নির্ভর করছিল আগামীর রাজনীতি, নির্ভর করছিল রাজনৈতিক স্থিতিশীলতাও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বহুল প্রতীক্ষিত সেই বৈঠক ফলপ্রসূ হওয়ায় আপাতত মিলেছে স্বস্তি, কেটে গেছে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কাও। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে তারেক রহমানের অনুরোধের প্রেক্ষিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেও অর্থাৎ ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে। আর তার এই কথাতেই খুশির ঢেউ লেগেছে বিএনপির পালে। ফেসবুক জুড়ে বইছে শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ার। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ঐতিহাসিক এই বৈঠকের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। তিনি বলেন, জাতি এই বৈঠকের অপেক্ষায় ছিল। বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। মির্জা ফখরুল আরও বলেন, এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি। প্রায় 2 ঘন্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি আপনার উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল এবং সবাই অপেক্ষা করছিল যে এই বৈঠকের ফলাফল, আমি যে কথাটা আপনাদের এর আগেও বলেছিলাম, এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে ভূয়সী প্রশংসা এলেও এই বৈঠকের তীব্র সমালোচনা করেছে নতুন রাজনৈতিক দল এনসিপি। বিদেশি নির্বাচন নিয়ে এই বৈঠক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে, বিদেশি আলোচনায় নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্টভাবে জানান, বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে এনসিপি দ্বিতীয় গণ অভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না। এই সময় গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বৈঠকের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা বলেছেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, খুব তাড়াহুড়ো করে নির্বাচন করতে গেলে যদি সরকার বিচার ও সংস্কারের কাজটা পরিপূর্ণভাবে এবং দৃষ্টান্তমূলকভাবে করতে না পারে তাহলে কিন্তু আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা হবে না। তিনি বলেন, রাষ্ট্রের কাঠামোটাকে এমনভাবে মেরামত করতে হবে যাতে যারাই ক্ষমতায় আসুক তারা সেখানে ফ্যাসিবাদী আচরণের কোনো সুযোগ না পায়। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া যদি কোনো দল ক্ষমতায় আসে তারা যতই ওয়াদা করুক না কেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা এ সংস্কার করতে পারবে না। খুব তাড়াহুড়ো করে করতে গেলে যদি সরকার সংস্কারের কাজটা পরিপূর্ণ আর বিচারের কাজটা যদি উল্লেখযোগ্য দৃশ্যমান করতে না পারেন তাহলে কিন্তু আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ আর নির্মাণ করা যাবে না। লন্ডনে অনুষ্ঠিত তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকের পর আপাতত রাজনৈতিক অঙ্গন শান্ত থাকবে বলে মনে করছেন অনেকে। নির্বাচনের 3 তারিখ নিয়ে প্রধান রাজনৈতিক দল বিএনপি সন্তুষ্ট হওয়ায় রাজপথ উত্তপ্ত হওয়ারও আশঙ্কা করছেন না কেউ। এ অবস্থায় আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ জনগণের পাশে গিয়ে নির্বাচনী প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত থাকাই রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ হওয়া উচিত বলে মনে করছেন সচেতন মহল। লন্ডনে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এই বৈঠক শুরু হয়েছে।
4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থানরত মোহাম্মদ ইউনূস এই হোটেলেই অবস্থান করছেন। বৈঠক ঘিরে হোটেলের আশেপাশে অবস্থান নিয়েছেন প্রবাসী বাংলাদেশি এবং যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এ মাহমুদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকে দেশের নির্বাচন, রাজনীতি, সংস্কার, বিচার এবং আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ। বৈঠকের পর সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বিস্তারিত। সারা দেশ তাকায় আছে তারেক রহমানের প্রফেসর ইউনূসের বৈঠকের দিকে, আমিও তাকায় আছি। কিন্তু এই বৈঠকে কি হইবার পারে, কি আলাপ হইবার পারে, কে কি করবার পারে? আমি যেহেতু দুইজনেরই ঘনিষ্ঠভাবে চিনি আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, তাই আমি উনাদের আলাপগুলো কি কি হইবার পারে সেটার কাছাকাছি অনুমান করে ফেলবার পারবো। বাংলাদেশে খুব অল্প মানুষ আছে যারা প্রফেসর ইউনূসের সাথেও কাজ করেছে, আবার তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে অ্যাক্টিভিজম করেছে। আমি এটা করেছি একটা নির্দিষ্ট সময়ে খুবই ঘনিষ্ঠভাবে, তাই আমার অনুমান খারাপ হবে না। দুইজনের চিন্তা পদ্ধতি আমার জানা আছে। এই মিটিংয়ে যদি তারেক রহমান আর প্রফেসর ইউনূসের আলোচনা ফলপ্রসূ না হয়, তাইলে বাংলাদেশের কপালে খারাপই আছে। বাংলাদেশের ভবিষ্যৎ সত্যিকারই চূড়ান্তভাবে অনিশ্চিত হয়ে যাবে। এখানে আরো একটা বিষয় আছে, তা হচ্ছে খালেদা জিয়া ম্যাডাম নিজে এই অচল অবস্থা কাটাইতে ইন্টারভেন করেছেন। তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিচ্ছেন। যদিও খালেদা জিয়ার উপদেষ্টা এই ইন্ডিয়ার মাল, ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট, তার দিয়েই যাইতেছে। শুনেন কি কয় মালদা। ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। শুনেছেন? উনি কইতেছেন প্রফেসর ইউনূস প্লেন চালায় গেছে লন্ডনে। ইউনূস সাহেব প্লেন চালাইতে পারেন, যাই না ভালো লাগতেছে তার, তাও 12 ঘন্টা পর্যন্ত। সম্ভবত পাইলটের উপরে আস্থা রাখবার পারেননি প্রফেসর ইউনূস, তাই নিজেই চালানো শিখে নিছেন। বুড়ার আগ্রহ আর স্ট্যামিনা দেখেন। উনার হাতেই তো বাংলাদেশ নিরাপদ, তাই না? ইনকা 12 ঘন্টা যদি প্লেন চালে যাবার পারে লন্ডনে, তাহলে তো উনার হাতেই বাংলাদেশ নিরাপদ। এত কিছু করে প্লেন চালানো শিখে নিছে। আর কোন রাষ্ট্রপ্রধান আছে 12 ঘন্টা প্লেন চালাইতে পারবে? তো ম্যাডাম যেটা বলছে বিএনপি স্থায়ী কমিটি প্রফেসর ইউনূসের সাথে দ্বন্দ্বে না জড়াইতে, তো আমরা তো সবাই তাই বলতেছিলাম, তাই না? বিএনপির নেতা কর্মীরা ঝাঁপে পড়েছিল আমাদের উপরে, তাই না? যাই হোক, আরো মজার আলাপ আছে, আসেন মূল আলাপ শুরু করি। মিটিংটা কেঙ্কা হবি। তারেক রহমান অত্যন্ত ভদ্র এবং নম্রভাবে আস্তে আস্তে কথা বলেন, কখনো উত্তেজিত হন না। এবং উনি যদি একটা বিষয়ের বিরোধিতা করেন, তাও উনি এভাবে বলেন যে আচ্ছা এইটা এইভাবে চিন্তা করে দেখেন তো এটা কেমন হয়, এইভাবে বলেন। আমার সাথে যতগুলো ইন্টারাকশন হয়েছে আমি এটা দেখছি আর কি, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, কারো কাছ থেকে শোনা না। মুখে একটা মৃদু হাসি নিয়ে কথা বলেন। প্রফেসর ইউনূস হাসি মুখে খুব কঠিন যুক্তি সহজভাবে বলতে পারেন, দেখেছেন না আপনারা? উনি ডিটারমাইন্ড হয়ে কথা বলেন। উনাকে আপনারা তো দেখেছেন গত 10 মাসে, উনি যুক্তি তুলে ধরলে সেটা খণ্ডানো প্রায় অসম্ভব। উনি নানা চিন্তা করে একটা চমৎকার খণ্ডানো অসম্ভব এরকম একটা যুক্তি তুলে ধরেন। এই মিটিং অত্যন্ত আন্তরিক পরিবেশে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারেক রহমান তো কিছু চাইবেন সেজন্য, তাই না? কি চাইবেন? আমার মনে হয় উনি ইলেকশন ফেব্রুয়ারিতে আগে আনার অনুরোধ করবেন। এখন দেখেন, খালেদা জিয়াও কিন্তু মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন হইলে ভালো হবে। এইবার বলেন তো, বিএনপির জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা সবচেয়ে ভালো হইতো, এটা কে কইছে প্রথমে? আমি, এই শর্মা বলছে, 2 টাকার ইউটিউবার। আমি ব্যাখ্যা করেছি কেন ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে। কর্মীদের কি বলে উদ্বুদ্ধ করা যাবে? কেন ডিসেম্বরে সব ইলেকশনে বিএনপি গোহারা হারিছে? কেন ডিসেম্বরের নির্বাচনের মাঠ আওয়ামী লীগের? এই ডিসেম্বরে বুদ্ধিটা ওরা কে দিছিল বিএনপি? বলেন তো। এডিটর সাহেব দেখা দেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ আর লজিক কেমনে দিছিলাম আর কবে দিছিলাম, এনা দেখান না। আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে। কেন ফেব্রুয়ারিতে? কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে জিতে সরকারি দল হয়, সেই নির্বাচন ছিল 18 ফেব্রুয়ারি 1979 সাল। ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ। এত ব্রাইট আর তুখর সংসদ বাংলাদেশে আর পায় না। ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন, খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি। আর তখন জিয়াউর রহমান নেতা, প্রেসিডেন্ট, যাকে বলে সোনায় সোহাগা। বিএনপির যাত্রা শুরু,
রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে নতুন রাষ্ট্র গঠন, বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে, সেটা ছিল 27 ফেব্রুয়ারি 1991। ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। বিএনপির 2টা ল্যান্ডমার্ক নির্বাচন, 2টাই ফেব্রুয়ারিতে। তো ম্যাডাম তো আমার বিবেচনায় যেটা উত্তম পছন্দ ছিল সেটাই কইলেন, তাই না? আর আপনারা কি করলেন? একদিন ধইরা স্লোগান বার করলেন, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর। এই যে দেখেন, তো ডিসেম্বরে নির্বাচন হইল, এখন যে ফেব্রুয়ারি চাইতেছেন, এখন যদি বলে কেউ যে কেন ডিসেম্বরে চাইছিলেন, উত্তর আছে কোন? হ্যাঁ, এখন ফেব্রুয়ারির পক্ষে যুক্তি দিবেন, তো ডিসেম্বরে কেন চাইছিলেন? দেখেছেন পলিটিক্সে কেমন চাপা মায়ের কোন দিক দিয়ে খায়া যান, উত্তর দিতে পারবেন না। এত বড় দল, এতগুলো বড় বড় মাথা, দলের স্ট্র্যাটেজিস্টরা নাকি এক একজন কম করে হলে 3টা করে পিএইচডি করা আছে, তো এই সিম্পল স্ট্র্যাটেজি করে ফেললেন না? হ্যাঁ, এত বুদ্ধিজীবী আপনাকে রে। ম্যাডাম অসুস্থ শরীরে যে সজীব চিন্তা করতে পারেন, এটা আপনারা কেন পারেন না? এটাই হইতেছে আপনার বিএনপির প্রেজেন্ট নেতৃত্বের ব্যর্থতা। মাইনা নেন। আমি আপনাদের লজ্জা দিতে চাই না, শুধু মনে করায় দিতে চাই যে এই মিস্টেকটা আপনারা করতেন না যদি একটা টকিং টার্ম রাখতেন আমগের সাথে। আমরা তো শত্রু হিসাবে চিহ্নিত করলেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।